আইএসএল এর ভবিষ্যৎ কি হবে এই আলোচনার মধ্যেই হঠাৎ করেই আবার আনোয়ার আলী ইস্যু নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে ভারতীয় ফুটবল মহল। সেই বিষয় নিয়ে কথা তো হবেই, তার পাশাপাশি ফুটবলের আরো দু একটা ইনফরমেশন রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো জানাবো আজকের এই ভিডিওটায়। শুরুটা করবো ইস্ট বেঙ্গল দিয়ে, তার কারণ সুপার কাপের সেমিফাইনাল ফাইনাল ম্যাচ এখনো বাকি রয়েছে এবং তার প্রস্তুতিতে ইস্ট বেঙ্গল অলরেডি নেমে পড়েছে অনেকদিন হলো আমরা জানি। এবং কোচ অস্কার ব্রুজো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন এবং ন্যাশনাল ক্যাম্প থেকে ফেরার পর যে ফুটবলাররা জাতীয় শিবিরে ছিল ইস্ট বেঙ্গলে, তারাও কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে দলের সঙ্গে। এবং 4 তারিখ সেমিফাইনাল ম্যাচ রয়েছে ফতোদ্রা স্টেডিয়ামে পাঞ্জাবের সঙ্গে ইস্ট বেঙ্গলের, এবং সেই ম্যাচ খেলার জন্য, সেই ম্যাচ খেলতে যাওয়ার জন্য কিন্তু একটু আগেই গোয়া পৌঁছতে চাইছেন কোচ অস্কার ব্রুজো। সেখানকার ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার তো একটা ব্যাপার ডেফিনেটলি রয়েছে, একই সঙ্গে গোয়ার মাঠের সঙ্গে মানিয়ে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সমস্ত টিমগুলোর কাছে। এবং সেই কথা মাথায় রেখেই ফতোদ্রা স্টেডিয়ামে বা গোয়ার মাটিতে স্পেশালি একটু বেশি দিন অনুশীলন করতে চাইছেন অস্কার ব্রুজো। তার ইচ্ছে যদি সম্ভব হয় তাহলে এই সপ্তাহ শেষের দিকেই, অর্থাৎ 27 তারিখ অথবা 28 তারিখের মধ্যে যদি গোয়া চলে যাওয়া যায় দল নিয়ে। যদিও তার আগে একটা প্র্যাকটিস ম্যাচ খেলারও কথা রয়েছে, কিন্তু কোন টিমের সাথে খেলা হবে, কবে খেলা হবে, সে ব্যাপারটা এখনো ফিক্স করে উঠতে পারেনি ইস্ট বেঙ্গল। সেই জন্য এই জায়গাটা নিয়ে এখনো কনফিউশন রয়েছে। আর যদি তারা 27-28 তারিখের মধ্যে সত্যিই চলে যেতে পারে, তাহলে এমনও হতে পারে যে গোয়াতেও তো বেশ কিছু লোকাল টিমস রয়েছে, সেখানে কোনো টিমের সাথেও যদি প্র্যাকটিস ম্যাচ একটা খেলে নেওয়া যায়, অনুশীলন ম্যাচ খেলার একটা ভাবনা রয়েছে। কিন্তু তার থেকেও বেশি গুরুত্ব যেটা দিচ্ছেন অস্কার, যে টিমটাকে গোয়ায় নিয়ে গিয়ে মানিয়ে নেওয়া, স্পেশালি মাঠের সাথে মানিয়ে নেওয়াটা তিনি চাইছেন। কারণ বারবারই কিন্তু মাঠের জন্য সমস্যায় পড়তে হয়েছে প্রত্যেকটা টিমকে, এবং ইস্ট বেঙ্গলকেও ফেস করতে হয়েছে বেশ কিছু সমস্যা। সেই সমস্যাটা যেহেতু নকআউট, এটা কোনো সেকেন্ড চান্সের তো ব্যাপার নেই, তাই সেই সমস্যাটা যতটা কমিয়ে আনা যায় সেই চেষ্টাতেই অস্কার ব্রুজো চাইছেন 27 তারিখ বা 28 তারিখ দল নিয়ে যদি চলে যাওয়া যায়, যাতে এক সপ্তাহের কাছাকাছি মোটামুটি একটা অনুশীলন ওখানে করা যায়। এখনো পর্যন্ত এটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বাট চেষ্টা চলছে যে সবকিছু ঠিকঠাক থাকলে 27 তারিখ বা 28 তারিখ গোয়ায় কিন্তু ইস্ট বেঙ্গল পৌঁছে যাবে। এবং স্বাভাবিকভাবেই এত দূর পৌঁছানোর পর সুপার কাপ, যেটা তাদের অন্যতম লক্ষ্য হবে, এবং এর আগেও লাস্ট ইয়ারের আগের বছর কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি যোগ্যতা নির্ণয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইস্ট বেঙ্গল, এবং সেই সুযোগটা ডেফিনেটলি তারা আবারও নিতে চাইবে। আর সেই কারণেই এই তাড়াতাড়ি যাওয়ার ভাবনা রয়েছে অস্কারের মাথায়। দেখা যাক ফাইনালি কি হয়। এবার আসবো আনোয়ার আলী ইস্যু নিয়ে, যেটা নিয়ে এই মুহূর্তে খুব আলোচনা চলছে ভারতীয় ফুটবল মহলে। আনোয়ার আলী ইস্যু নতুন কিছু নয়, প্রত্যেকেই জানেন তার মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে যাওয়ার রাস্তা নিয়ে বড় সমস্যা, এবং সেটা নিয়ে স্বাভাবিকভাবেই অভিযোগ জমা পড়েছিল মোহনবাগানের পক্ষ থেকে এআইএফএফ এ, এবং 1 বছরেরও বেশি সময়, প্রায় 1.5 বছর সময় কেটে যাওয়ার পরেও সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত যখন হয়নি, তখন ফিফার কাছে চিঠি পাঠায় মোহনবাগান। 14ই নভেম্বর তারা একটা চিঠি দেয় এবং এটা তারা জানায় যে এই ঘটনা ঘটেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের প্যারেন্ট বডির কাছে এটা নিয়ে অভিযোগ জানাই, কিন্তু সেটা থেকে কোনো ফলাফল এখনো পাওয়া যায়নি। আমাদের প্যারেন্ট বডি আমাদেরকে কোনো আনসার দেয়নি, এবং সেই কারণে তারা ফিফা এর মধ্যে মধ্যস্থতা করুক সেই একটা অ্যাপিল জানায় ফিফাকে। এবং 14ই নভেম্বর এই চিঠিটা পাঠাবার প্রায় দিন 7 পর ফিফার পক্ষ থেকে পাল্টা চিঠি এসেছে মোহনবাগানের কাছে, এবং তারা জানিয়েছে যে তারাও এই ব্যাপারটা নিয়ে কনসার্ন, এবং তারা ডেফিনেটলি এই বিষয়টার মধ্যে মধ্যস্থতা করবে, এবং তারা সংশ্লিষ্ট যে ফেডারেশন রয়েছে অর্থাৎ এআইএফএফ, তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবে। এবং একই সঙ্গে যেটুকু জানা যাচ্ছে যে ফিফার পক্ষ থেকে এআইএফএফ এর কাছেও একটা কোয়ারি করা হয়েছে যে কেন এই বিষয়টা নিয়ে এতটা ডিলে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা মেটানো হোক। এবার মুশকিল হচ্ছে যে এআইএফএফ এর যে আপিল কমিটি, যেখানে এই অ্যাপিলগুলো জমা পড়ে, সেই অ্যাপিল কমিটির প্রধানই পদত্যাগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি গত কয়েক মাস ধরে এআইএফএফ একবারে একটা মেস হয়ে রয়েছে যাকে বলে, ফলত সেখান থেকে কোনো সিদ্ধান্ত হওয়া বা সিদ্ধান্ত নেওয়া সমস্ত ব্যাপারটাই একেবারে জটিল হয়ে রয়েছে, এবং এটা তারই একটা বড় ফল। এখন এই ঘটনাটার পর থেকে যে দিল্লি এফসি কর্তা এই বিষয়বস্তুর সঙ্গে খুব জড়িত আনোয়ার আলী প্রসঙ্গে, তার পক্ষ থেকে একের পর এক টুইট বোমা খুঁজে পাওয়া যাচ্ছে এক্স হ্যান্ডেলে, এবং তার মূলত দুটো অভিযোগ রয়েছে, বেশ গুরুতর অভিযোগ। প্রথমত তার বক্তব্য যে এই ইস্যুটাতে, আনোয়ার আলী ইস্যুতে কোর্টের জাজেদের নাকি ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। মোহনবাগান কর্তাদের বেশ কিছু নাম এবং ফোন নাম্বার দিয়ে এটা তিনি টুইট করেছেন। এবার এই অভিযোগ নিয়ে আলোচনা করা
একেবারেই সম্ভব না, কারণ এটা এমন তথ্য প্রমাণ লাগে যে যেটা নিয়ে কথা যিনি বলছেন তিনি তার দায়িত্বে বলছেন, আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। তার দ্বিতীয় অভিযোগ হচ্ছে মোহনবাগানের সঙ্গে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, তার আত্মীয় মোহনবাগান এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে। তো সেক্ষেত্রে এই কারণেই এআইএফএফ বিষয়টা ডিলে করেছে, এআইএফএফ এটা নিয়ে সমস্যা তৈরি করেছে বা বিষয়টাকে জিইয়ে রেখেছে, এই জাতীয় একটা অভিযোগ। এবার এই প্রসঙ্গে সব থেকে আগে যে কথাটা বলার সেটা হচ্ছে যে এআইএফএফ যদি বিষয়বস্তুটা ডিলে করে থাকে তো সেখানে তো সব থেকে বড় ক্ষতি মোহনবাগানের প্রথমত। দ্বিতীয় বিষয়, তিনি যে কথাটা বলছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটা এখানে কতটা খাটবে আমি জানি না। এই কারণে এই প্রসঙ্গটা নিয়ে আমার মনে হলো আলোচনা করা দরকার, কারণ এখানে কনফিউশন তৈরি হচ্ছে। বিষয়টা এখন মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে সেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যেও বিষয়টা নিয়ে আলোচনা চলছে এবং এখন তো সোশ্যাল মিডিয়ায় সবই বোঝা যায়। এখানে যেটা বলা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, খুব পরিষ্কার ব্যাপার, যেহেতু সোহিনী মিত্র চৌবে মোহনবাগান এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে সেই কারণে তিনি এই কথাটা বলেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে মোহনবাগান এক্সিকিউটিভ কমিটি আর মোহনবাগান সুপার জায়ান্টের বোর্ড এক জিনিস নয়। আনোয়ার আলী ইস্যুটা ইস্ট বেঙ্গল, দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে বিষয়, অর্থাৎ সেই কোম্পানি যেখানে কিনা 20% শেয়ার রয়েছে মোহনবাগানের এবং বাকি 80%ই কিন্তু ইনভেস্টরদের রয়েছে। এবং এই যে বোর্ডটা, সেখানে মোহনবাগানের দুজন মেম্বার রয়েছেন, একজন সৌমিক বোস এবং আরেকজন দেবাশিস দত্ত, বাকি সবটাই কিন্তু ইনভেস্টরদের লোকজন, তাদের প্রতিনিধিরা রয়েছে। তো সেক্ষেত্রে প্রসঙ্গটা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসি এবং দিল্লি এফসির মধ্যে। মোহনবাগান এক্সিকিউটিভ কমিটিতে থাকা কোনো সদস্য সঙ্গে কোনো সম্পর্ক থাকলে সেখানে সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে কিনা প্রশ্ন রয়েছে, কারণ মোহনবাগান সুপার জায়ান্টের বোর্ডে কিন্তু সোহিনী মিত্র চৌবে নেই, তিনি রয়েছেন মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে। হোয়াট এভার ইট ইজ, আনোয়ার আলী ইস্যুটা সলভ হোক, এটা প্রত্যেকেই চায়। তার কারণ হচ্ছে যে আমরা সবসময় বলি যে ঠিক যেমন ফুটবলারের পা থেকে বল কেড়ে নেওয়াটা কখনোই প্রেফারেবল নয়, ঠিক সেরকমই কিন্তু একটা নিয়ম থাকা দরকার, সেই নিয়ম অনুযায়ী কাজ হওয়া উচিত। যাই আসুক ফলাফল, একটা ফলাফল সামনে আসা দরকার, তাতে ইস্টবেঙ্গল ক্লাবে যে আনোয়ার আলী খেলছেন তিনিও ফ্রিলি খেলতে পারবেন, বা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেও সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে, এই হেডেকটা নিয়ে তাদের চলতে হবে না। আর যদি সত্যিই মোহনবাগানের সেখানে কিছু প্রাপ্য থেকে থাকে তাহলে সেই প্রাপ্যটাও তার ডেফিনেটলি পাওয়া উচিত। তো যেটাই হোক, যার দিকেই যাক, একটা রায় বা একটা স্টেটমেন্ট আসা উচিত ডেফিনেটলি। দেখা যাক সেটা কতদিনে পাওয়া যায়, বাট এন্ড অফ দ্য ডে ফিফা ইন্টারভেন করেছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি একটু তড়িঘড়ি কাজ তো নিঃসন্দেহে হবে। এবার আসি এআইএফএফ মিটিং প্রসঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রক যখনই এই বিষয়বস্তুতে ইন্টারভেন করার সিদ্ধান্ত নেয়, এই আইএসএল ইস্যুটা সলভ করার জন্য, আইএসএল হবে এবং তাদের কিছুটা সময় লাগবে এর সমাধান করার জন্য, এবং তারা বলেন যে সব পক্ষের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে এটার সমাধান হবে এবং ফিফার রুলস মেনে হবে। তো ফিফার রুলস মেনে করতে গেলে এই সমাধানটা এআইএফএফ এর মাধ্যমেই করতে হবে, না হলে সেটা আবার ওই থার্ড পার্টি ইন্টারভেনের ব্যাপার হবে এবং সেক্ষেত্রে আবার নির্বাসনের খাড়া নেমে আসতে পারে। তো যা হবে থ্রু এআইএফএফই হবে। এবং এই বিষয়টা জেনেই আইএসএল ক্লাবগুলো কিন্তু এই যে শুক্রবার এই ঘটনাটা ঘটে কোর্টে, তারপরেই কিন্তু তারা চিঠি দেয় এআইএফএফ কে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে আলোচনায় বসুন, কারণ সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি সেই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করলেও এখনো পর্যন্ত এই মিটিং এর ডেট পাওয়া যায়নি। অন্তত আজ এই মুহূর্তে যখন এই ভিডিওটা শুট করছি তখনো পর্যন্ত কোনো ডেট পাইনি যে কবে এআইএফএফ ক্লাবগুলোর সঙ্গে এবং পটেনশিয়াল যে সমস্ত ফাইন্যান্সাররা রয়েছেন যারা টেন্ডার তুলেছিলেন কিন্তু জমা দেননি বিট পেপার, তাদের সাথে আলোচনায় বসবে। এখনো পর্যন্ত সেই ডেটটা পাওয়া যায়নি। ইন বিটুইন এআইএফএফ এ কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এবং সেটাও সংবিধান সংক্রান্ত, আইএসএল সংক্রান্ত নয় কিন্তু সংবিধান সংক্রান্ত। সংবিধানে অ্যামেন্ডমেন্টের পর বেশ কিছু পয়েন্ট ছিল যেগুলো অ্যাকসেপ্ট করেই নিয়েছিল এআইএফএফ এর যে কমিটি রয়েছে তারা, কিন্তু দু একটা পয়েন্টে আটকাচ্ছিল। তার মধ্যে অন্যতম পয়েন্ট ছিল যে কোনো রাজ্য সংস্থায় যদি কোনো কেউ পদ হোল্ড করেন তাহলে সেই ব্যক্তি এআইএফএফ এ কোনো পদ হোল্ড করতে পারবেন না বা কমিটিতে থাকতে পারবেন না। এই জায়গাটা একটা কনফ্লিক্ট হচ্ছিল, তাতে কিছু সমস্যা হচ্ছিল। কিন্তু আজকের মিটিং এ যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই এজেন্ডাটাও পাস হয়ে গেছে, অর্থাৎ এটাই হবে যে এই কমিটিতে যারা, অর্থাৎ এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটিতে যারা থাকবেন তারা কিন্তু রাজ্য সংস্থার কোনো পদ হোল্ড করতে পারবেন না বা রাজ্য সংস্থার কোনো কমিটিতে থাকতে পারবেন না। কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা এখনই হচ্ছে না, এটা হবে এর পরে সার্কেল, অর্থাৎ সেপ্টেম্বর অবধি যে এই কমিটিটা চলছে, অর্থাৎ কল্যাণ চৌবিদের যে ইলেক্টেড কমিটিটা সেপ্টেম্বর অবধি রুল করবে, তারপর ইলেকশন হোক বা সিলেকশন হোক যাই হোক
এআইএফএফ এর পর আবার নির্বাচনের প্রসঙ্গ বা কমিটি পরিবর্তনের প্রসঙ্গ, সেই সময় থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। অর্থাৎ সোজা কথায় তখন যদি ইলেকশন হয় তাহলে রাজ্য সংস্থাগুলো যে প্রতিনিধি পাঠাবে তারা এমন হবেন যারা রাজ্য সংস্থার কমিটিগুলোতে কোনো পদ হোল্ড করে না, নিউট্রাল সেরকম ব্যক্তিকে রাজ্য সংস্থাগুলো পাঠাবে ওখানে, অর্থাৎ এআইএফএফ এ ইলেকশন লড়ার জন্য। বাট এটা ইমপ্লিমেন্ট হবে সেপ্টেম্বর থেকে। আপাতত যেভাবে চলছে কমিটিতে যারা রয়েছেন তারাই দায়িত্বে থাকছেন, এই মুহূর্তে এটাই সিদ্ধান্ত হয়েছে। আজকের মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলতে এটাই ছিল। আজকে ভিডিওয়ে এগুলোই বলার ছিল, যে ইনফরমেশন গুলো দেওয়ার ছিল দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত, আপনাদের অবজারভেশন আমাদেরকে জানান ডেফিনেটলি, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভি কে।